কাঁদছিস কে? হ্যাট। ছোটবেলায় বাপ মারা গিয়েছে, অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি। তো আকিব ভাইয়ের কারণে মানে আমি এত পাওয়া আমার লাইফে আমি পাইনি। সর্বোপরি বলে যে আমার বাপ নাকি আমাকে রক্ত বেঁচে মানুষ করতে চেয়েছিল, তো আমি লেখাপড়া করতে পারিনি, চোখ ভর্তি হয়েছিলাম, সেটাও শেষ করতে পারিনি। মানে এখন সবাই দেখবে যে ক্যামেরার সামনে পডকাস্ট করতে, কিন্তু আসলে যে 7 বছর আমি পরিশ্রম করেছি এটা কেউ দেখবে না। আমি তোর সব কিছু কেড়ে তোকে নিঃস্ব করে দিয়েছি, বাবা বাজার বেঁচে নেই ভাই না। সেটা আমি যদিও অমন না, কিন্তু আমি সেটা অভিনয় করে দেখাতে যে আমার খুব কষ্ট হয়েছে যে বাবাকে আমি ঘরে রাখতে পারবো না, বাগানে ফেলে দেয়। প্রথম থেকে দেখছি রেজাল্ট আসুক বা না আসুক, এই কাজটা আমি করবো মানে করবোই। তো আমি নিজেও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যতটুকু বুঝি, ধর পরামর্শ অনেকটাই দেওয়া যায়, বাট পরামর্শ দিলে কিন্তু সে কাজ করে না। তখন ওই দিনটাই সব চাইতে যদি মানে খুশি হই, ওই দিনটাই আমি হয়েছি। প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখি। থেকে বেশি প্রয়োজন হলে একটা ভালো লিডারের। ভালো লিডার না থাকলে টিম কোনো সময় এক জায়গায় থাকে না, এক জায়গায় না থাকলে তো টিম গ্রো করবে কীভাবে। আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আমাদের আকিব ইসলামিক টিভিতে 5 মিলিয়ন যেটা সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, এটাতে ফার্স্ট পডকাস্ট করতেছি। পডকাস্ট, আচ্ছা। তো গেস্ট হিসেবে আছে আমাদের সাব্বির হোসেন রতন। সাব্বির হোসেন রতনকে হয়তো বা অনেকেই জানেন না, কারণ সে সবসময় ক্যামেরার পিছনে কাজ করে, আর ক্যামেরার পিছনের মানুষ আজকে ক্যামেরার সামনে চলে আসছে। তো সাব্বির, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? সত্যি? যাক, আজকে সাব্বিরের গল্পটা আমরা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সাব্বির, তুমি আসলে এই যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে, সেই জায়গা থেকে আসলে আজকে ঢাকা শহরে আসছো, আমরা কত ব্র্যান্ডের সাথে কাজ করছি, তুমি অসংখ্য ভিডিও করছো। অসংখ্য বলতে ধরো আমার চ্যানেলে যদি সব মিলিয়ে টোটাল মানে 2500 বা 3000 ভিডিও থাকে, সবই তোমার এই হাত দিয়ে করা হয়েছে। এই হাতের জাদু সম্পর্কে এবং স্ট্রাগল সম্পর্কে আমাদের দর্শককে বলো। স্ট্রাগল আগের থেকে এখন অনেকটাই কমে গিয়েছে, মানে যেহেতু অনেক কাজ করেছি এজন্য। মানে প্রথম পর্যায়ে এত সহজ ছিল না, প্রথম পর্যায়ে খুবই কঠিন ছিল। মানে আমি প্রথম মোবাইল দিয়ে ভিডিও করতাম প্রায় 5-6 বছর আগে, তারপরে অ্যাকশন ক্যামেরা, তারপর ডিজিটাল ক্যামেরা, তারপরে এখন বড় বড় ক্যামেরা ধরছি আর কি। মানে যখন ভিডিও করি এখন খুবই কষ্ট হয়, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ছাদে ধরেও শ্যুট করেছি। ক্যামেরার পিছনে যে কাজ করাটা কত কঠিন আপনারা ক্যামেরার পিছনে না গেলে বুঝতে পারবেন না আর কি। হ্যাঁ, অবশ্যই আমি এখানে একটু অ্যাড করি, একটু বলি নাকি। ক্যামেরার পিছনে কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং, কারণ ধরেন আজকে আমরা যে স্টুডিওতে শ্যুট করছি, এটা হচ্ছে ব্র্যান্ডমার্ক স্টুডিও, এটা আমাদের সাজ্জাদ ভাইয়ের স্টুডিও। তো এই স্টুডিওটা আসলে খুবই সুন্দর একটা স্টুডিও, কিন্তু এর পিছনে কিন্তু 4-5 জন কাজ করতেছে অলরেডি এই ভিডিওটা শ্যুট করার জন্য। তাহলে আমরা যখন আউটডোরে শ্যুট করি তখন আসলে আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো সাব্বির কিন্তু সেই চ্যালেঞ্জগুলো করে আসছে। আর কোনো ভিডিও, কঠিন যত ভিডিওই হোক না কেন, আমি সাব্বিরকে বলি, সাব্বির এটা খালি করে দাও, সাব্বির এটা নিজের মতন করে দেয়। সাব্বির, এই যে এত দূর পর্যন্ত আসলে, অনেক টিম মেম্বার তোমার সাথে শুরু করছিল, কিন্তু তারা কিন্তু ভালো কিছু করতে পারেনি, চলে গেছে। তুমি যে লেগে আছো, কেন লেগে আছো তাই বলো। লেগে আছে এর একটাই কারণ, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখনকার ইয়াং জেনারেশনের ছেলেপেলের মানে ধৈর্য খুবই কম, আচ্ছা, খুবই কম। আর বিশেষ করে এখনকার ছেলেপেলে মানে মোবাইলে আসক্ত, কেউ নেশাগ্রস্ত আসক্ত, কেউ প্রেমপ্রীতি নিয়ে ব্যস্ত, ক্যারিয়ারে ফোকাস করে, ক্যারিয়ারে কেউ ফোকাস করে না, এইসব নিয়ে ভাবেও না। টাকা পয়সা আছে, বাপের টাকা পয়সা আছে, ভেবে তো লাভ নেই। মানে দিন শেষে কিন্তু টাকা পয়সাই সব। আমি ছোট ছোট কাজের গুরুত্ব দিয়ে আজ এই পর্যন্ত আইছি, এটাই আমার সফলতা আর কি। আর তার পাশাপাশি আর 5টা ছেলেপিলেদের মতো আমার লাইফস্টাইল না, একেবারেই আলাদা। মানে এখন সবাই দেখবে যে ক্যামেরার সামনে পডকাস্ট করতে, কিন্তু আসলে যে 7 বছর আমি পরিশ্রম করেছি এটা কেউ দেখবে না। আচ্ছা, হ্যাঁ, স্ট্রাগলটা আসলে কেউ দেখে না, সবাই রেজাল্টটাই দেখার চেষ্টা করে। তো সাব্বির আসলে ভিডিও করতে করতে আসলে ওর পায়েও সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আসলে এইভাবে বলতে নেই, পায়ে সমস্যা হয়েছে না, কি হয়েছে একটু বলো দর্শকদের। মানে আমাদের যে ক্যামেরাটা অনেক ওয়েট, আমরা যখন শুটিংয়ে বেরোই বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়ায় থাকতে থাকতে আমার ডাইন পায়ে মানে কেউ তো আসলে 2 পায়ে ভর দিয়ে ব্যালেন্স করে দাঁড়াতে পারে না। মানে আপনি যেখানে দাঁড়াবেন 1 পায়ে বেশি চাপ পড়ে আর কি। এই চাপ পড়তে পড়তে একটু পায়ে একটু সমস্যা হয়ে গেছে আর কি। তো আল্লাহ তাআলা সাব্বিরকে সুস্থতা দান করুক। সাব্বির, আর কিছু বলতে চাও কিনা?
আমার সম্পর্কে কিছু একটু বলো দর্শকদেরকে, যে আমার সাথে কিভাবে যুক্ত হলে। আকিব ভাইয়ের সাথে যুক্ত হওয়া আপনার, আকিব ভাই যখন বাইসাইকেল স্ট্যান্ড করতো সেখান থেকেই যুক্ত হওয়া। আমি হেফজখানা থেকে বেরিয়ে এসে আকিব ভাইয়ের সাথে পরিচয় হয়। তার পাশাপাশি আমার বড় ভাই মানিক বাইসাইকেল স্ট্যান্ড করতো, তার পাশাপাশি আমি ভিডিও করতাম, মানে আমি কিছুই ছিলাম না আর কি। মানিক আর আকিব ভাই সব ছিল, আমি মোবাইল দিয়ে শুধু ভিডিও করে দিতাম। আজ মোবাইল দিয়ে ভিডিও করে এই পর্যন্ত। আর তার পাশাপাশি আকিব ভাই যে অবস্থান থেকে উঠে এসে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে। আল্লাহ তাআলা হেদায়েত সবাইকে দান করে না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই শুধু হেদায়েত দান করে। অবশ্যই অবশ্যই। তো আমি মনে করি আমার মনের থেকে মানে আকিব ভাই যে স্থান থেকে মানে উঠে এসে মানে খুবই কষ্ট, আল্লাহ তাআলা আকিব ভাইকে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করেছে, এই জন্য আজ এই পর্যন্ত। আর তার পাশাপাশি মানে আমাদের ঝিনাইদহ শহরে মানে আপনাকে অনেকেই আইডল ভাবে, শুধু ঝিনাইদহ শহরে না, মানে সব জায়গায় মানে আইডল ভাবে। আমার কাছে অনেকে বলে যে আপনার কাছে তো বলতে পারেন, আমার কাছে বলে যে আকিব ভাই এরকম ছিল, এরকম হইলো কিরাম করে, মানে মানুষ অবাক হয়ে যায়। আর তার পাশাপাশি মানে আমরা যে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিচ্ছি, সব কন্টেন্ট হলো বাস্তবমুখী, এই জন্য আরও বেশি পছন্দ করে, এটাই। যাক, সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ তার লাইফের এক্সপিরিয়েন্স আমার সাথে জার্নিটা শেয়ার করার জন্য। আসলে আমরা যখন সারাদিন কাজ করি আর কি, আমরা তো কাজ করি, প্রচুর কাজ করি, তো সেই জায়গা থেকে আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আপনি ধরেন একটা জিনিস পারেন না, সেটা লেগে থাকতে 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 এমন পর্যায়ে যাবে আপনার শরীরও ভাইবে নেবে যে না এই কাজটা আমার শিখাই লাগবে। তো আমরা লেগে থাকায় বিশ্বাসী, আমরা ঠেকায় বিশ্বাসী আর কি, সাব্বির যেটা বলে আর কি। তো সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাব্বির, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টিম মেম্বারের কাছে। দর্শক, আমাদের পরবর্তী গেস্ট আমাদের সাত্তার স্যার, টিম মেম্বার। তো তার কাছ থেকে আমরা শুনবো যে স্যার আপনি কিভাবে আমাদের সাথে ইসলামিক মিডিয়াতে কাজ করা শুরু করলেন, আর ঢাকাতে আসার পরে তো দেখতে পেলেন যে আপনার জনপ্রিয়তা কেমন, মানুষ তো আপনাকে খুবই ভালোবাসে এবং দেখার সাথে সাথে একবারেই চিনে ফেলে। তো আপনার জার্নিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, ক্রিয়েটিভ মিডিয়ায় আমার আসার আসলে মানে খুবই বিস্ময়কর একটা ঘটনা রয়েছে। আমি মূলত একজন শিক্ষক, আর শিক্ষকতার সাথে এই যে অ্যাক্টিংয়ের একটা কানেক্ট আছে। এই জায়গাটা আমি যদি ছোট করে আপনাকে বলি, সেটা হলো আমি শিক্ষকতার পাশাপাশি একটা জিনিস ফিল করতাম যে শিক্ষকতার একটা মঞ্চ, ছোট শিশুরা যারা আছে এদেরকে যদি আপনি কিছু শিখাইতে চান, সেটা যতটা না শিখবে তার থেকে বেশি শিখবে যদি ওদের সাথে অভিনয় করে শেখানো যায়। মূলত শিশুরা হলো বাদরের মতো, বাদরের সামনে যেটা করা হয় বাদর ওইটা করতে পছন্দ করে এবং ওইভাবেই ও অ্যাক্টিংটা করে আর কি। তো তদ্রূপ আমি ভাবলাম যে অ্যাক্টিংটা যেহেতু শিক্ষকতার সাথে রিলেটেড, সেক্ষেত্রে অ্যাক্টিং করলে দোষের কি, এটাও তো শিক্ষণীয় একটা প্ল্যাটফর্ম। তো যার কারণেই আমি শিক্ষকতার পাশাপাশি অ্যাক্টিংটাকে পছন্দ করি। তো হঠাৎ একদিন আমার সামনে চলে আসলো ক্রিয়েটিভ মিডিয়া অর্থাৎ আকিব ইসলামিক টিভির একটা ভিডিও। ওখান থেকেই ওটাকে ফলো করি এবং কত সালে এটা, কত সালে? এটা মেবি করোনার সময় আর কি, মেবি 19 সাল আর কি। ওই সময় আমি এটা ফলো করি, করতে করতে বেশ আমার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে এরকম ভালো কাজের সাথে যদি আমি থাকতে পারতাম। তো আমি সিনিয়র, তো এই ছোটো আকিবরা আমার জুনিয়র, ওদের সাথে মিট করা বা নিজে সেদে যাওয়া, তাছাড়া আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, কোনটা প্রেজেন্ট করে সামনে যাব। তো হঠাৎ আমার বাড়ির পাশেই সাব্বির আহমেদ রতন, তার সাথে আমার মসজিদে দেখা হয়। ওই জায়গায় রতনের সাথে দেখা হতে হতে ওরকে একবার আমার ইন্টারেস্টটা জানাই। তখন রতন মাথায় নেয় ওটা যে তাহলে এমন কোনো সুযোগ আসলে আমাকে স্যারকে জানাবে আর কি। সেইভাবে হঠাৎ একদিন কোরবানির আগে, কোরবানি ঈদের আগে রতন আমাকে হঠাৎ, আমি স্কুল থেকে বের হচ্ছি, রতন আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আপনি ফিরে আছেন? আমি আছি, তো আপনার জন্য একটা অফার আছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ায় আকিব ইসলামিক টিভি পেজে আপনাকে কাজ করতে হবে। তখন আমি এক্সাইটেড, অনেকটাই ভালো লাগা আসলো যে আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং প্ল্যাটফর্মে দাঁড়াবো বা যাব। আমি প্রস্তুতি নিয়েই কথা অনুসারে চলে গেলাম যে ওখানে যে আকিবের সাথে দেখা, এর আগে আকিবের সাথে ওইভাবে দেখা হয়নি, ওখানে আকিব টিমের সাথে টোটালি দেখা। আর ফার্স্ট আমি ওখানে যেই অ্যাক্টিং দিলাম, তো অ্যাক্টিংটা আমার কাছে মানে সেরাটা ছিল, খুবই ভালো। আমি এখনও পর্যন্ত সেই অ্যাক্টিংটাই দেখি যে আমার শুরুটা কেমন ছিল।
আলহামদুলিল্লাহ আকিব সহ ওর টিমের সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নেয় আমাকে। তারপরে আকিব আমাকে পরবর্তী যে স্ক্রিপ্টগুলো আসে সেই স্ক্রিপ্টে ও আমাকে অ্যাক্টর হিসাবে রাখে এবং আমি তারপর থেকে কাজ করতে থাকি। আচ্ছা, এই যে আপনি কখনো ধরেন গ্রামের বড় ভাই, ফকির, কখনো শোনেন বিজনেসম্যান, কোটিপতি, কখনো ইমাম, যে এতগুলো ক্যারেক্টার আপনি করেন, তো এই ক্যারেক্টারগুলো যেটাই করেন না কেন সেটাই দর্শকের ভালো লাগে আর কি, দর্শকরা কমেন্ট করে আর কি। তো এটা কিভাবে আর কি মানে শিখে ফেললেন বা কিভাবে আপনার করতে কেমন লাগে আর কি? আমি যখন ক্যারেক্টার আমি মানে নিজেকে যখন আমি ক্যারেক্টারে যাই তখন আমি ওই ক্যারেক্টার নিয়ে আমি চিন্তা করি যে একজন কৃষক যদি আমি অ্যাক্টিং করি তাহলে কৃষকের জীবন কৃষ্টি কালচারগুলো ফিল করি, একজন বস হিসাবে, ম্যানেজার হিসাবে প্রত্যেকটা যে ক্যারেক্টার আসে সেই ক্যারেক্টারের জীবন বৃত্তান্ত বা তার কার্যক্রমগুলো আমি ফিল করি যে আমি এটা, আমি যখন ওইটা ভেবে নিই যে আমি এই, তখন আমি সেটা রোল করতে আমার সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা, যাক অসংখ্য ধন্যবাদ সাত্তার স্যারকে আমাদের আজকের এই পডকাস্টে তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। স্যার, আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলতেন আর কি। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমাদের এই বর্তমান জামানায় ভালো মন্দ অর্থাৎ হালাল হারাম যে ডিভাইসের ভিতরে আসে, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আমাদের আখেরাতের কথা চিন্তা করে আপনারা যদি ডিভাইস ডিপেন্ডেন্ট কিছু দেখতেই চান তাহলে অবশ্যই ইসলামিক টিভির সাথে থাকবেন, আকিব ইসলামিক টিভির সাথে থাকবেন এবং আমাদের এই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তাহলে অনলাইন বেস থেকে হারামগুলো দূরীভূত হবে এবং আমরা আরও হালাল কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো। স্যার, আমরা তো প্রায় 500-র উপরে শর্ট ফিল্ম মেক করছি, তো আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটা এবং সেই ক্যারেক্টারের একটা ডায়লগ দেন যে আপনার কাছে মনে হয় যে খুব চ্যালেঞ্জিং, তেমন একটা কিছু দর্শককে শোনান আর কি। ফেভারিট ক্যারেক্টার বলতে গেলে আমার সবই ভালো লাগে, তবে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ক্যারেক্টার, আমি যখন অবহেলিত বাবা একটা নাটকে আমি কাজ করি তখন ওই জায়গায় বাবার প্রতি যে ঘৃণা বা বর্তমান জামানায় যেগুলো হয় আর কি, সেটা আমি যদিও অমন না, কিন্তু আমি সেটা অভিনয় করে দেখাতে যে আমার খুব কষ্ট হয়েছে যে বাবাকে আমি ঘরে রাখতে পারবো না, বাগানে ফেলে দে। হ্যাঁ, ডায়লগটা একটু বলেন না, মানে দর্শকের জন্য আর কি, যাতে রিলেট করতে পারে। আমি জাস্ট বললাম আর কি, ভাই আব্বার এখন কি করবো? তুই রাখলে রাখ, না হলে বাগানে ফেলে দে। এমন ছিল। আচ্ছা, অবহেলিত বাবা নাটকটা উনি করার পরে আর কি যেই দেখছে সেই বলতেছে যে এই এটা মানুষ না, এই বেয়াদব, এই বেয়াদব। তো যাই হোক, সাত্তার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী টিম মেম্বারের সাথে। দর্শক, আমাদের মাঝে চলে আসছে আমাদের আরেকজন টিম মেম্বার আরিফ খান ফ্রম ব্যাকা ব্রিজ। আরিফ খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সংক্ষেপে একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনি আগে রাজমিস্ত্রি কাজ করতেন, সেখান থেকে আস্তে 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 আপনি একটা মিডিয়া লাইনে আসলেন, এই যে যে জার্নিটা, এটা যদি সংক্ষেপে শেয়ার করতেন। যে ধরেন একজন মানুষ সাধারণত একটা পেশায় থাকলে সে আর একটা কাজ করতে চায় না বা করে না, তো সেখান থেকে কিভাবে এখানে আসা এবং কিভাবে মিডিয়াতে ঢোকা? জি, মানে আমি আগে রাজমিস্ত্রি না, টাইসের কাজ করতাম। টাইলসের কাজ করতেন, আচ্ছা। তো ওখান থেকে আমার ছোটোবেলা থেকেই কমেডি বা হচ্ছে যে অভিনয় এরকম ভিতরে একটু একটু নিজের ভিতরেই ছিল। তো থাকার পরে সেখান থেকে আমি মানে কমেডিয়ান মতো ছিলাম, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতাম, অনেক মজা করতাম তাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে অনেক মজা টজা করতাম। তো টাইসের কাজ করতে করতে এরকম মানে রতন, আমার বাড়ির পাশে সাব্বির রতন, তো ও আপনার সাথে ধরেন অনেক দিন থেকে আকিব ভাইয়ের সাথে যখন থাকতো, আমি মোটামুটি ওর জীবন হিস্ট্রি, ও কনে কী করে না করে সব কিছু আমি খোঁজখবর রাখতাম। আমি ওখান থেকে দেখলাম, তো ও আমাকে প্রথম থেকেই বলতো যে তোর কথা আমি আকিব ভাইকে বলেছি, আকিব ভাই ডাকবে ডাকবে ডাকবে, এরকম করতে 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 ফাইনালি 19 সালের শেষের দিকে বা 20 সালের শুরুর দিকে একটা অভিনয়ের কথা বলে। সেটা বলার পরে 1 মাসখানেক পরে আমার আপনি ডাক দেন, আকিব ইসলামিক টিভি থেকে ডাক হয়। নাটকের নামটা ছিল সুদ। মানে কাজে না যে ওই দিন আমি সময়টা দিই, মানে প্রথমে একদিন যাই, যাওয়ার পরে সেদিন হয় না, তারপরে আবার একদিন 2-3 দিন পরে আমি আবার কাজ কামাই দিয়ে আমার নামে এটা যাই, আমার খুব আগ্রহ নিয়ে, মানে কাজ টাজ বাদ আগ্রহ নিয়ে যাই। এবং আমি আমার লাইফের সেরাটা সেদিন দিতে পেরেছিলাম, সেটা আমিও বুঝিনি। পরে আমি রতনের মুখ থেকে শুনছি যে ক্যামেরাতে দেখে সবাই খুব পছন্দ করছে, এবং ওইটা পাবলিশড হওয়ার পরে আমার এলাকাবাসী, আমার যত রিলেটিভ আছে,
এত পছন্দ করছে, মানে এটা ধারণার বাইরে। আমি যেই দেখছে সেই বলছে যে খুব ভালো করেছিস। আচ্ছা ঠিক আছে, খুবই তো সুন্দর বিষয় আর কি, জার্নিটা যেহেতু মানুষ জানতে পারলো। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে এতগুলো ক্যারেক্টার করা হলো, তো যদি এর ভিতরে সব থেকে ফেভারিট ক্যারেক্টার কোনটা তোমার? জি, আমি তো ম্যাক্সিমাম নেগেটিভ ক্যারেক্টারই করি। সুদ নাটক দিয়ে আমার শুরু। হ্যাঁ, দেখে নেগেটিভই মনে হয় আর কি। জি, মানুষটাও কি নেগেটিভ নাকি? না না না, আমি পজিটিভ, অবভিয়াসলি দর্শক পজিটিভ। আপনারা কমেন্ট করুন সে নেগেটিভ না পজিটিভ। না, আসলে পজিটিভ আমি। আর নেগেটিভ ক্যারেক্টার করতে করতে মোটামুটি অনেকগুলো ক্যারেক্টারই করছি। সুদে বাবলু বা সুদ টাইপের অনেক ক্যারেক্টার মানে অনেকে পছন্দ করে, তো ওটা আমারও মোটামুটি ভালো লাগে আর কি। আচ্ছা, এই লাস্ট টাইম যেটা শুটিং করলাম ওই নাটকেরই একটা ডায়লগটা একটু যদি দিয়ে দিতে, তাহলে এই দর্শক বুঝতে পারতো যে অ্যাক্টিং কেমন পারো আর কি। আমরা দেখি, তুমি একটা দাও, ডায়লগ দাও। ওই যে ঢাকাতে আসার পর হ্যাঁ, ঢাকাতে আসার পরে ভাইয়ের ডায়লগটা জি দাও। জি, প্রথম ডায়লগটা ছিল এমন, হুম, মানে আমি ইমোশনালি সব কিছু হারিয়ে ভাইয়ের কাছে আবার ফেরত আসছি। যাওয়ার পরে ভাই আমাকে বলতেছে যে কেন এসেছিস। হুম, তখন আমি ইমোশনালি মানে বলতেছি, আমি তোর কাছে মাপ চাইতে এসেছি ভাই, আমি তোর সব কিছু কেড়ে তোকে নিঃস্ব করে দিয়েছি, বাবা বাজার বেঁচে নেই। ভাই এসেন না। না না মানে অভিনয় ভালো করে, কিন্তু পার্সোনাল কানেকশনের কারণে আমি এসে ফেলেছি। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, সমস্যা নেই সমস্যা নেই, ওকে। আমি তোর কাছে মাপ চাইতে এসেছি ভাই, আমি তোর সব কিছু কেড়ে নিঃস্ব করে দিয়েছি, বাবা বাজার বেঁচে নেই। ব্যাংক থেকে লোন তুলেছিলাম ব্যবসা করব বলে, ক্যাসিনো আর জোয়ার নেশায় সব টাকা শেষ। তুই আমাকে মাফ করে দে ভাই, তুই যদি আমাকে মাফ না করিস আমার কবরেও তো জায়গা হবে না ভাই, আমার কবরেও তো জায়গা হবে না। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর। এই কান্দার কি আছে তা? হ্যাঁ, পাগল ছেলে। মানে কান্নাটা এই জন্য আসতেছে, মানে কাঁদছিস কে? হ্যাট। অনেক ছোটবেলায় বাপ মারা গিয়েছে, অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি। তো আকিব ভাইয়ের কারণে মানে আমি এত পাওয়া আমার লাইফে আমি পাইনি। তো আমার মা আমাকে সর্বোপরি বলে যে আমার বাপ নাকি আমাকে রক্তবেচে মানুষ করতে চেয়েছিল। তো আমি লেখাপড়া করতে পারিনি, চোখ ভর্তি হয়েছিলাম, সেটাও শেষ করতে পারিনি। জীবনের ইচ্ছা ছিল যে ভালো কিছু করব, মাকে ভালো রাখবো। তো এখনও সে চেষ্টা করে যাচ্ছি। তো চেষ্টার ভিতরে মানে বড় ভাইয়ের মতো, বাবার মতো একজনকে পেয়েছি, আকিব ভাই। তার কারণে আমি মানে আজ কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। এই জন্য আর কি খুব খারাপ লাগছে। যেমন জীবনে ফার্স্ট টাইম আমি ঢাকাতে এসেছি আকিব ভাইয়ের কারণে। থাক, কান্নাকাটি করার কি আছে? আমাদের সম্পর্ক আছে, একটা ভালো সম্পর্ক, সেটাই আমাদের ভিতরেই থাক। না, আরিফুল হচ্ছে যে ভালো ছেলে, ওরে আমি সাথে নিয়ে চলি। আজকে হয়তো বা আবেগে একটু কেঁদে ফেলেছে আর কি। তো যাই হোক, আর কিছু বলবি? না, আর কিছু বলার নেই। সবার কাছে দোয়া চাই আমার জন্য, আমাদের টিমের জন্য, এবং সবথেকে বেশি দোয়া চাই আকিব ভাইয়ের জন্য, যেন আমাদের স্ট্রাগলটা মানে আকিব ভাইয়ের জীবনের যে স্ট্রাগলটা, এটা বড় সারে আমরা আল্লাহ তাআলা আরও বড় কিছু দিক। এবার ঢাকাতে আসছি, আল্লাহ আকিব ভাইয়ের ইচ্ছা আছে যে আমাদের টিম নিয়ে বাইরে যাব। তো ইনশাল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, ইনশাআল্লাহ, আমরা যেন বাইরেও আপনাদের এই ইসলামিক মানে প্রভাব বিস্তারটা ছড়িয়ে দিতে পারি। জি জি, আপনারা সবাই আমাদের টিম মেম্বার আরিফুলের জন্য দোয়া করবেন। কান্নাকাটি করার কি আছে, যা। আর ভুল ত্রুটি হলে সবাই মাফ করবেন। এবার দেখা হবে নেক্সট গেস্টের সাথে। তো আমাদের পরবর্তী টিম মেম্বার হচ্ছে রাব্বি। তো রাব্বির কাছে একটা জিনিস প্রশ্ন করব, সেটা হচ্ছে রাব্বি মূলত ক্যামেরার যত কাজ আছে আর সাবির হোসেন রতনের হেল্পিং হ্যান্ড। তো রাব্বি একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যে ও আগে যে কাজগুলো করতো। কি কাজ করতো আগে? আগে আমি মানে ব্যবসা করতাম। কি ব্যবসা বলো? ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা করেছি, মাছের ব্যবসা করেছি, সবজির ব্যবসা করেছি। হ্যাঁ, আমাদের টিম মেম্বারগুলো সাধারণত তারা অন্য একটা পেশায় থাকে, তো তাদেরকে আমরা চেষ্টা করি যে
আমাদের এখানে আমাদের মতন করে সাজিয়ে নিতে। তো রাব্বি তার একটা বদ অভ্যাস ছিল, তো আমাদের মিডিয়াতে যুক্ত হওয়ার পরে সেই অভ্যাসটা বাদ দিয়ে দিয়েছে। তো কেন তোমার এই যে বদ অভ্যাসটা ছিল আর কি, এখন নামাজ কালামও পড়তেছো, ভালো পথে আসছো, তো এই যে ভালো হলে কেন তাই বলো? আসলে ভালো তো সবাই হতে চায়, আচ্ছা। আর নামাজ কালাম তো প্রতিটা মুসলমানের জন্য ফরজ। হ্যাঁ, হ্যাঁ, নামাজ তো আমাদের পড়তে হবে। অবশ্যই। এখানে যখন প্রথম আসি আমি, হুম, আমার প্রথম যে কাজটা, নাটকের নাম ছিল শততম খুন। হুম, আমি দোকানে বসেছিলাম, ব্যবসা করতাম, কাজকাম ঠিক রকম করতাম না, বাজে ছেলেপিলের সাথে মিশেছিলাম। হুম, 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 জানি। আপনি মানে আকিব ভাই আমারে হঠাৎ করে ফোন করে হুম, যে রাব্বি, তুমি কি আসতে পারবা, আজকে একটা কাজ রয়েছে। তা তখন ওই দিনটাই সব চাইতে যদি মানে খুশি হই, ওই দিনটাই আমি হয়েছি। কেননা ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, সবাই ভাবে যে, কেউ ভাবে যে আমি সরকারি চাকরি করব, কেউ পুলিশ হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, বিভিন্ন রকমের একটা স্বপ্ন থাকে। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল আলাদাভাবে, যখন রাত্রে ঘুমাতে যেতাম শুয়ে শুয়ে চিন্তা করতাম হুম। যে মিডিয়াতে কাজ করব। তা আকিব ভাইয়ের সাথে কাজ করারও একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, রাব্বি মূলত ওর সাথেও আমার প্রতিবেশী আর কি। 2015 সালে ওনে নিয়ে একটা ভিডিও বানাতাম আর কি, মানে তখন কেবল ইউটিউব আসছে আর কি। ওই সময় আমি ভিডিও বানানো ওরে নিয়ে ডাকতাম, আসতো যে আসো একটা ভিডিও বানাই। তো একটা ভিডিও করছিলামও। তো তখন আমার তো আসলে ওইভাবে সাবস্ক্রাইবার ছিল না, টাকা পয়সাও ছিল না, তো যার জন্য ওইভাবে অত মূল্যায়নও করিনি। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি গ্রো করা শুরু করি, মানুষের চোখে পড়ি, তখন আসলে পরে হচ্ছে যে ওরে বললাম যে আসো, তো তারপরে আসছে। তো তোমার কাছে এই যে ঢাকায় আসলে শুটমুট করলে কেমন লাগছে বলো? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমি এই মিডিয়াতে যুক্ত হয়েছি। অফিসিয়ালভাবে 3 থেকে 4 মাস হতে গেল, আর যে 5 মাস আনঅফিসিয়ালভাবে কাজ করেছি। এইটুক সময়ের মধ্যে হুম, ঢাকায় যে আমি আসতে পারবো, এটাও আমার কাছে খুব একটা মানে খুব ভালো লাগার বিষয়। এই বিষয়টা নিয়ে আমি আকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আর আমার মানে টাচ ফোন ইউজ করতাম না আমি। আচ্ছা। এখানে আসার পর 3 মাস পর টাচ ফোন ইউজ করছি, 1 মাস মতো। তা প্রথম আমার ফেসবুকে আমি আকিব ভাইয়ের সাথে একটা ছবি তুলে পোস্ট করি যে আমার পাশে যে মানুষটা আছে, হুম, এই মানুষটা একটা ভালোবাসার মানুষ। আচ্ছা। এই মানুষের মিডিয়াতে মানে ক্রিয়েটিভ মিডিয়াতে আসার পিছনে যে এই মানুষটার যে অবদান আর এই মানুষটার যে দিনের শিক্ষা তার ভিতরে যে আছে, এতে আমি খুব মানে গর্বিত। যাই হোক, বেশি কথা বলবো না। আমাদের চ্যানেল আপনারা হয়তো জানেন, আকিব ইসলামিক চ্যানেল, আকিব আহমেদ 2.0। হ্যাঁ, এই চ্যানেলে আপনারা অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, ভালো ভালো কাজ যাতে আপনাদের আমরা উপহার দিতে পারি। হুম, হুম, হুম। ঠিক আর আছে, আমাদের ঠিক আছে, টিমের রাব্বিকে- জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, রাব্বিকে অসংখ্য ধন্যবাদ আমাদের তোমার জীবনের গল্প শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী গেস্টের সাথে কথা বলার জন্য। আমাদের আরেকজন টিম মেম্বার মাসুম। তো মাসুমের কাছে শুনবো যে ক্রিয়েটিভ মিডিয়ার সাথে কাজ করে মাসুমের কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে ক্রিয়েটিভ মিডিয়ার সাথে কাজ আর করে। মাসুম মূলত ভালো সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। মাসুমের কাছে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। তার আগে শুনতে চাই যে কিভাবে আমাদের সাথে যুক্ত হলে। হ্যাঁ, আসলে আমি ক্রিয়েটিভ মিডিয়ার সাথে কিভাবে যুক্ত হয়েছি, আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তো ওখানে কাজ করতাম, আমার ভেতরে আমি আপনার অনেক ভিডিও দেখতাম। আগে যে স্টান্ট করতেন অনেক ভিডিওগুলো দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। তো ভাবতাম যে আকিব ভাই থাকে কোথায়, মানে তার সাথে দেখা করব, মানে ভাবতাম যে কীভাবে দেখা করা যায়। তো আমি যে মাদ্রাসায় থাকতাম সেখানে একদিন দেখি হঠাৎ করে আকিব ভাই টিম মেম্বারদের নিয়ে হাজির হয়ে গেছে শ্যুট করার জন্য মসজিদে। তো আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এনারা এখানে আসলো কীভাবে। তারপরে সবার সাথে একটা সেলফি নিলাম, নেওয়ার পরে আকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। কথা বলার পরে মানে আমারও ইচ্ছা করতেছিল যে ভাইয়ের সাথে আমিও কন্টেন্ট করব, ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করবো, ভাইয়ের সাথে থাকবো। তা আগে থেকে অনেক ইচ্ছা ছিল, তো হাতের কাছে পরপর আমার অনেক আরও ভালো লাগছিল যে দেখা করতে পেরে। তারপর সেই দিন ওনারা কন্টেন্ট তৈরি করে চলে গেল। আমি আসলে আমার মনের ভাব তাদেরকে বলতে পারলাম না, আকিব ভাইকে বলতে পারলাম না। তো নেক্সট টাইম আবার আসছিল, আমাদের মাদ্রাসায় শ্যুট করার জন্য আবার আসছিল। আসার পরে আমি ওই দিন বলার চেষ্টা করছি, পিছন বেড়েছি, কিন্তু আমি বলতে পারি নাই। তো ওই দিনও আমি বলতে পারি নাই। তারপরে নেক্সট টাইম আবার আইছে,
আবার আসার পরে এইবার আমি বলবো মনে সাহস নিয়ে, তারপরে তার কাছে আগে গেছি। যাওয়ার পরে আগে ভাই নিজেই আমাকে জিজ্ঞেস করছে তুমি কিছু বলবা, মানে সে আগে থেকে ফলো করছিল আমাকে যে এই ছেলেটা আমাকে কিছু বলবে, ও পিছন পিছন বেড়াচ্ছে। শোনার পর আমি বিস্তারিত জানলাম, ভাইয়া আমার এরকম এরকম ইচ্ছা, আপনার সাথে থাকার, কথা বলার, একসাথে থাকার খুবই ইচ্ছা। আমি আপনার ভিডিও ছোটোকাল থেকেই দেখি, আপনার শুরু থেকেই শেষ পর্যন্ত আমি হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখি। হ্যাঁ, মাসুম মূলত আমাদের ক্রিয়েটিভ মিডিয়াতে আসলে বর্তমানে কাজ শিখতেছে এখন। মাসুমের মতন আসলে অনেক মেম্বার আসলে আমাদের টিমে কাজ করেছে শুরু থেকেই 2018 সাল থেকে আজ অবধি অসংখ্য মেম্বার। আসলে যারা ধরে রেখেছে তারাই কিছু করতে পেরেছে, আর যারাই ঝরে গেছে তারা তো ঝরে গেছে, আর যারা ঝরে গেছে তারা শুকিয়ে গেছে গাছের পাতার মতন। তো দেখা যাক মাসুম আমাদের সাথে কতদিন থাকতে পারে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিম মেম্বারের সাথে। আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার পরবর্তী গেস্ট ফায়াজ ফয়সাল নিশান। ফয়সাল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। তো আজকে আমাদের টিম মেম্বারদের গল্প শোনার জন্য আজকের এই পডকাস্ট। তো তোমার গল্পটাও আমাদের সাথে, জার্নিটা কিভাবে শুরু, কিভাবে কি করলে, যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতে। আকিবের সাথে আমার পরিচয় মূলত আমি ভিডিও বানাতাম, আমার 200 সাবস্ক্রাইবার ছিল, তোর 500 সাবস্ক্রাইবার ছিল। আমাদের এক বড় ভাই বলে তুইও ভিডিও বানাইস, আরও একটা ছেলে আছে ভিডিও বানাই, পরিচয় করাই দিব। তো সেখান থেকে পরিচয় আলহামদুলিল্লাহ। তারপরে আস্তে আস্তে নিয়মিত দেখা হওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা করা, তারপর একসাথে ব্যবসা করা। আলহামদুলিল্লাহ 6-7 বছর একসাথে কাজ করতেছি। আচ্ছা, আমরা একসাথে বিজনেস করতেছি, পাশাপাশি ভালো একজন ফ্রেন্ড, পাশাপাশি আমার যে ক্রিয়েটিভ মিডিয়া আছে সেখানেও তুমি হেল্প করতেছো। তো এই যে ক্রিয়েটিভ মিডিয়াটা এতদিন যাবত ধরে আছি, বিশেষ করে আমাদের শহরে আসলে কোনো কাজ শুরু করলে 1 বছর বা 2 বছরের ভিতরে সেটা লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে তোমার পরামর্শ অনুযায়ী আমরা অনেক কাজ করেছি এবং অনেক ভালো রেজাল্টও এসেছে। তো সেই জায়গা থেকে তুমি আসলে কি বলতে চাও, যে তোমার কেমন লাগে? আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তোমার যেটা, সেটা হলে লেগে থাকা। আর প্রথম থেকে দেখছি রেজাল্ট আসুক বা না আসুক, এই কাজটা আমি করবই। তো আমি নিজেও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যতটুকু বুঝি, ধর পরামর্শ অনেকটাই দেওয়া যায়, বাট পরামর্শ দিলে কিন্তু সে কাজ করে না। আলহামদুলিল্লাহ আমার এখনও মনে আছে, ঝিনাইদহ শহরে ছোট একটা ডিজিটাল ক্যামেরা, ব্যাটারি নষ্ট, ব্যাটারি অর্ধেক ভিতর ঢুকায় টেপ মেরে রাখা লাগতো। তো সেখান থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ ঢাকায় আসছো, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতেছো। আজকে এই যে স্টুডিওতে বসে মানে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারতেছি। তো গত 6-7 বছর তুমি লেগে আসো, এই কারণে আজকে অভিজ্ঞতা শেয়ার করতে পারতেছি। বাট বেশিরভাগ লোকজন এই 6-7 বছর পরিশ্রম করতে চায় না, সে অভিজ্ঞতা শুধু বলতে চায়। তো সেই জায়গা থেকে আমার মানে তোমার সাথে এতদিন বন্ধুত্ব হওয়া, লেগে থাকার কারণটাও এটা অন্যতম, যে তুমি লেগে আসো। যাক আলহামদুলিল্লাহ। এই যে আমাদের টিম মেম্বার যারা আছে, যারা আসলে আমাদের অফিসে যখন মিটিং হয় তখন তো তুমি অনেক কথা বলো, অনেক পরামর্শ দাও। সেই জায়গা থেকে একটা টিম গ্রো করার জন্য, যেহেতু তুমি অলরেডি অনেক কোম্পানির সাথে কাজ করতেছো, একটা টিম গ্রো করার জন্য আসলে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা আসলে জরুরি? ছোট্ট একটা টিম ধরো, সেই জিনিসটা একটু বড় হবে, সেটা বিজনেস আকারে যাবে। এটা সব থেকে মানে সব থেকে বেশি প্রয়োজন হলো একটা ভালো লিডারের। ভালো লিডার না থাকলে টিম কোনো সময় এক জায়গায় থাকে না। এক জায়গায় না থাকলে তো টিম গ্রো করবে কিভাবে? আমি একটা জিনিস প্রথম থেকে দেখছি, তুমি তোমার টিমে যে কজন আছে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চলার ব্যবস্থা, হ্যাঁ অনেক অভিযোগ থাকবেই, চলতে গেলে অনেক অভিযোগ থাকবে। কেউ বলবে এই ভালো না, কেউ বলবে ওই ভালো না। যত ভালো হবে তত ভালো জিনিস মানুষ চাবে, কিন্তু তারপরেও তুমি কিন্তু যতটুকুই বোঝো, যতটুকুই করছো, তুমি কিন্তু ধরে আসো। সো এই ভালো একজন লিডার থাকলে আলহামদুলিল্লাহ সেই টিম ভালো করবেই। তোমার কথা যদি ছোট করে বলি, আমি তোমার এমনও দেখছি লোকজন বলছে এইসব মানে কি হবে, এইসব কেন করতেছিস? ওই লোকজনের কথা এখন চেঞ্জ হয়ে গেছে, ওর বাড়ির পাশে আমার বাড়ি, আকিব আমার ভাই। সো ওই কথাটা চেঞ্জ করা যে পরিশ্রমটা, এটা বেশিরভাগ মানুষ করতে চায় না। তুমি করো, এই জন্য তোমার টিম মেম্বাররা তোমার সাথে আছে, এবং আলহামদুলিল্লাহ আমিও এই জন্য তোমার সাথে আছি, এবং আল্লাহ অবশ্যই এই কারণে তোমাকে আরও বেশি বরকত দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের দর্শক, আমাদের 5 মিলিয়ন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো দর্শকরাও কিন্তু তোমার গল্পটাও শুনলো আর কি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও তুমি। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে চাই যে আলহামদুলিল্লাহ আকিব যে কাজটা করতেছে, আসলে ধরেন প্রচলিত যে মিডিয়া যেভাবে কাজ করে তার অপোজিট সাইডে যে করাটা অনেক টাফ, বাট আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, ও টিম মেম্বাররা সবাই চেষ্টা করতেছে। সো সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনি যদি ধরেন আপনিও আকিব আহমেদ হইতে চান, আপনি এরকম বড় একটা ইউটিউব চ্যানেলের মালিক হতে চান, আপনি ভালো কিছু করতে চান, তো আকিব আহমেদের 5 বছরের স্ট্রাগল একটু দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন আর কি, ইনশাল্লাহ।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ছোটোখাটো পডকাস্ট এবং আমাদের টিম মেম্বারদের গল্পগুলো আপনারা শুনলেন। আজকে টিম মেম্বারের গল্পগুলো যারা ধৈর্য সহকারে শুনলেন, এই কথাগুলো আপনার জীবনেও কোনো না কোনো জায়গাটায় কাজে লাগবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে পডকাস্টটি কেমন লাগলো এবং আমাদের টিম মেম্বারের কার কথা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট পডকাস্টে হয়তো বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।